প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমার বাংলার নিয়মিত আয়োজন মুখোমুখিতে। আজ আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক জনাব শঙ্কর মৈত্র। জনাব শঙ্কর মৈত্র, আমার বাংলার স্টুডিওতে আপনাকে স্বাগতম। ধন্যবাদ রুল ভাই, এবং ধন্যবাদ আমার বাংলার দর্শক শ্রোতাদেরকে আমার পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা। মুখোমুখি অনুষ্ঠানে আমরা আজ আলাপ করব আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এবং দেশ বিদেশের নানান বিষয়াশয় নিয়ে, এবং জানতে চাইব চলমান প্রেক্ষাপটে বাংলাদেশের এবং আন্তর্জাতিক অঙ্গনে কি কি ঘটনা ঘটছে এবং সেটার কি কি বিশ্লেষণ হতে পারে সেই বিষয় নিয়ে আজকের আমাদের সাথে উপস্থিত আছেন জনাব শঙ্কর মৈত্র। জনাব মৈত্র, আমরা মনে করি যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষ ভোট এবং রেফারেন্ডাম এই দুটো বিষয় একই সাথে আসার কারণে সহজ হবে না এটা বুঝতে কঠিন হবে, এবং প্রকৃতপক্ষে এর সুফল পাওয়া যাবে কিনা, যে উদ্দেশ্যে এই নির্বাচনটি হচ্ছে অথবা যে সংস্কার করার পরে এই নির্বাচনটি হচ্ছে সেটা জনমানুষ বুঝতে পারবে কিনা এবং এটা সুফল ভোগ করতে পারবে কিনা, আপনি কি মনে করেন? ধন্যবাদ। আসলে আমাদের দেশের যে সাধারণ মানুষ, তারা তো রেফারেন্ডাম বা গণভোটে অভ্যস্ত না। আপনি নিশ্চয়ই জানেন যে গণভোটের কয়েকটা প্রেক্ষিত ছিল। আমাদের যে অতীতের যে দুইটা সামরিক শাসকের সময় জেনারেল এরশাদ এবং জেনারেল জিয়াউর রহমান শাসন আমলে দুইটা গণভোট ছিল, এবং এই গণভোটগুলো ছিল হচ্ছে তারা যে রাষ্ট্র পরিচালনা করছেন এটার সঙ্গে মানুষ একমত কিনা। তার এবারের গণভোটের প্রেক্ষিতটা সম্পূর্ণ ভিন্ন। এবারের যে গণভোটটা হচ্ছে সেটা হচ্ছে যে জুলাই সনদ যে হবে আলোকে, এইটা মানুষ পক্ষে না বিপক্ষে, হ্যাঁ অথবা না ভোট দেবে। এখানে যে প্রশ্নটা হচ্ছে, যদিও সরকার থেকে বলা হয়েছে যে জুলাই সনদের বিষয়ে যে গণভোট হবে তারা প্রশ্নের একটা ব্যালটে রেখে এটা করবেন, কিন্তু জুলাই সনদের যে ধারাগুলো ছিল, তো মানুষ যদি সবগুলো ধারা না পড়ে, এবং দেখেন এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকেও এই জুলাই সনদের যে ধারাগুলো ছিল, দফাগুলো ছিল, এগুলোও কিন্তু মানুষ স্পষ্ট না, জানে না। যার ফলে মানুষ কিসের ভিত্তিতে গণভোটে হ্যাঁ অথবা না দিবে সে তো স্পষ্ট না। যদি বলা হতো যে 30টা ধারা আছে, যে এই 30টার বিষয়ে আপনি পক্ষে না বিপক্ষে, হ্যাঁ, কিন্তু এটা কিন্তু বলা হচ্ছে না। যার ফলে একটা বিভ্রান্তির সৃষ্টি হবে, আর মানুষ গণভোটে অভ্যস্ত না। মানুষ অভ্যস্ত হচ্ছে এখানে পার্লামেন্টারি সিস্টেম চালু হওয়ার পর এই পর্যন্ত যে নির্বাচনগুলো হলো, সংসদ নির্বাচনের কথা বলছি, যে সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য তারা দলীয় প্রতীকে বা প্রার্থীকে সংসদে পাঠানোর জন্য ভোট দেন। কিন্তু এই ক্ষেত্রে দুইটা ব্যালট এবং আবার সময়েরও বিষয় আছে। আমরা জানি যে সম্ভবত ভোট 8টা থেকে 5টা পর্যন্ত, সকাল 8টা থেকে 5টা পর্যন্ত। স্বাভাবিক অবস্থায় দেখা যাচ্ছে যে 8টা থেকে 5টা পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত ভোট কেন্দ্রে প্রচুর ভিড় লেগে থাকে। এখন এই ক্ষেত্রে দুইটা ব্যালটে ভোট দেয়া, মানে গণভোটের জন্য আলাদা একটা ব্যালট, এবং এখানে যদি কোনো প্রশ্ন থাকে এগুলো দেখে ভোট দেওয়া, সময় কিন্তু দ্বিগুণ লেগে যাবে। তখন একদিনে এই সময়ে ভোট দেওয়া সম্ভব কিনা, এটা কিন্তু একটা প্রশ্ন থাকবে, এবং এটা মানুষের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি করতে পারে। কিন্তু তারপরেও গণভোট যেহেতু সরকারের সিদ্ধান্ত, রাজনৈতিক দলগুলোরও সিদ্ধান্ত, গণভোট হোক এবং দেখা যাক ভোটের দিন কি হয়। জি, ধন্যবাদ। এখন যেটা প্রশ্ন আসছে যে নির্বাচনের প্রস্তুতির জন্য দেশের বর্তমান আইন শৃঙ্খলার পরিস্থিতি সুষ্ঠু ভোটের জন্য বা এই অনুষ্ঠানের জন্য এটা কতটা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, বা কি কি প্রতিবন্ধকতা আছে বলে আপনি মনে করেন? প্রতিবন্ধকতা তো আসলে যে নির্বাচন, আমাদের কাছে বাঙালির কাছে নির্বাচন কিন্তু একটা উৎসব, যার ফলে আমরা বলি যে ভোট উৎসব। পৃথিবীর উন্নত বিশ্বের কথা বাদেই দিলাম, কিন্তু আমাদের মতো দেশ, অর্থাৎ এই সাবকন্টিনেন্টের বাইরে ভোট নিয়ে কিন্তু মানুষের মধ্যে এত বেশি উত্তেজনা থাকে না। আপনিও পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছেন এবং দেখেছেন। তো আমাদের এটা হচ্ছে আমাদের মধ্যে একটা উৎসবের আমেজ তো থাকেই। তো এবারের নির্বাচনে
স্বাভাবিকভাবেই অনেক ক্ষেত্রেই ছন্দপতনের ঘটনা ঘটছে। ভোটের যে একটা আমেজ বা উৎসব, এটা কিন্তু এখন পর্যন্ত পরিলক্ষিত হচ্ছে না। যদিও প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন, দলে দলে দাখিল করেছেন, এবং কয়েকদিন পরে প্রতীক বরাদ্দ দেওয়ার পরে তারা আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন, কিন্তু ভোটের যে একটা উৎসব আমেজ এখন পর্যন্ত এটা নেই। আরেকটা বিষয় হচ্ছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, আপনি যেটা বললেন, যে আমরা অতীতে দেখেছি যে নির্বাচন কমিশন তার নির্বাচনের শিডিউল ঘোষণার পরেই স্বাভাবিকভাবে যে বলা হয়, বা এখনো তাই হওয়ার কথা ছিল, যে সমস্ত রাষ্ট্রের এক্সিকিউটিভ নির্বাচন কমিশনের অধীনে চলে যাবে। এবং নির্বাচন কমিশন তার আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে সারা দেশে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে নামবে বা নামে, এবং সন্ত্রাসী পাকড়াও করে। কিন্তু এবার এখন পর্যন্ত তা দেখা যাচ্ছে না। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে শিগগিরই যৌথ বাহিনী অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে নামবে, কিন্তু এটা শিগগিরই নামার কি, এটা তো কন্টিনিউশন রাখার কথা। কারণ দেখেন, 24-এর গণ অভ্যুত্থানের পর বা গণ অভ্যুত্থানের সময় আমাদের কিন্তু বিভিন্ন থানা, অস্ত্রাগার লুণ্ঠন হয়েছে, এবং এই সব অবৈধ অস্ত্র কিন্তু সন্ত্রাসের হাতে রয়ে গেছে। তারপরে আমাদের এখানে বিভিন্নভাবে চোরাচালানের মাধ্যমে অবৈধ অস্ত্র দেশে আসে, এমনকি স্থানীয়ভাবেও অস্ত্র উৎপাদন করা হয় বা প্রস্তুত করা হয়। এই অস্ত্র উদ্ধার অভিযান যদি না হয়, তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপই হবে। এবং এখনই দেখা যাচ্ছে যে প্রায় প্রতিদিনই খুন খারাপই হচ্ছে। আজকেও সম্ভবত কক্সবাজার বা কোন জায়গায় যুবদল নেতাকে গুলি করে মেরে ফেলা হয়েছে। তো এটা একটা আতঙ্কের বিষয়। অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান লাগবে, কালো টাকার একটা প্রভাব পড়বে, কালো টাকার এটা উদ্ধার করতে হবে। এই বিষয়গুলো ছাড়া সুষ্ঠু নির্বাচন কিন্তু কঠিন হয়ে পড়বে। জনসচেতনতা তৈরির জন্য, নির্বাচনমুখী করার জন্য, যে সাধারণ মানুষকে অবহিত করা বা তাদের এই রেফারেন্ডাম বা এই সমস্ত বিষয় নিয়ে তথ্য মন্ত্রণালয়ের তো একটা ভূমিকা রাখা দরকার। বিশেষ করে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট যেটা আছে, তারা তো একটা ভূমিকা রাখতে পারে, কিন্তু তাদের তো কোনো কার্যক্রম এখনো খুব একটা দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না। সরকারের কি উচিত যে এখনই এটার জন্য নেমে পড়া উচিত? আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে দেখেন, ভোট সংসদ নির্বাচন বা সংসদ নির্বাচন একটা মানুষ অভ্যস্ত কি, যে তারা জানে যে 5 বছর পর পর একটা নির্বাচন হবে, বা সরকার যখন নির্বাচন ঘোষণা তার সংসদ সদস্য নির্বাচন করে। কিন্তু গণভোটটা হচ্ছে এবার একটা ব্যতিক্রমী বিষয়, একটা এক্সেপশনাল। এই গণভোটে কি থাকবে, মানুষকে এই জুলাই সনদ সম্পর্কে আমি শুরুতেই যেটা বলছি, যে এইটা তো মানুষকে সচেতন করতে হবে, মানুষকে তো জানাতে হবে আমি যে জুলাই সনদে কি আছে। আমরা মিডিয়ার লোক, আমরা হয়তো এগুলো জানি, বা সচেতন মানুষ, শিক্ষিত মানুষরা জানেন, কিন্তু আমার দেশের সব মানুষ তো শিক্ষিত না, তার অনেকে লেখাপড়া জানেন না। তো তাকে তো মাইকিং করে বা সরকারের প্রচারণা চালিয়ে এগুলা বোঝাতে হবে, কিন্তু এইটা দেখা যাচ্ছে না। এবং এই দায়িত্বটা আসলে তথ্য মন্ত্রণালয় বলতে কি, এটা নির্বাচন কমিশনেরই দায়িত্ব, কারণ যেহেতু নির্বাচন কমিশনের আন্ডারে এখন সবকিছু, কিন্তু এটা কিন্তু এখন পর্যন্ত নির্বাচন কমিশনের অধীনে বটে, তবে সরকারের তো একটা এজেন্সি আছে, অধিদপ্তরই আছে। হ্যাঁ, গণমাধ্যম আমি যতটুকু যদি ভুল না করি, তো তাদেরই এটা দায়িত্ব, এবং তাদেরকে দিয়ে এটি করানোর কথা, কিন্তু তাদেরও কোনো উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না। হ্যাঁ, এর বাইরে আরেকটা জিনিস আমরা সবসময় দেখি, যে যখন জাতীয় নির্বাচন আসে তখন প্রার্থীদের মধ্যে মারামারি এবং দলাদলি এবং ধাওয়া পাল্টা দেওয়া অনেক কিছু ঘটে। তো এবারের নির্বাচনে যে প্রার্থীদের মধ্যে সহিংসতা, যেটা বলতে আগে থেকে অনেক সময় হতে থাকে, কিন্তু এই সহিংসতা বন্ধ এবং যারা প্রার্থী আছে তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে রাজনীতিবিদদের কি ভূমিকা থাকা উচিত বলে আপনি মনে করেন? না, রাজনীতিবিদদের নির্বাচনটাই তো হলো রাজনীতিবিদদের, এবং রাজনীতিবিদরাই তো ক্ষমতার কেন্দ্রবিন্দু। গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন হবে, রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিত্বরা নির্বাচনে অংশ নেবেন, এবং এটা তো আসলে আমাদের এই পারসেপশনটা ক্লিয়ার না, যে সংসদ সদস্য নির্বাচন কারা করবেন, এটা যেমন
স্পষ্ট থাকা উচিত আর সংসদ সদস্য নির্বাচিত হয়ে কি করবেন। উনি আইনসভার সদস্য হবেন, আইন প্রণয়ন করবেন। কিন্তু আমাদের এখানে এই পারসেপশন দাঁড়িয়ে গেছে যে সংসদ সদস্য মানে হলো উনি চাল বরাদ্দ দিবেন, গম বরাদ্দ দিবেন, রাস্তাঘাট করবেন, কিন্তু আইন প্রণয়নের ক্ষেত্রে দেখা যাচ্ছে ওনার ভূমিকা জিরো। হ্যাঁ, তো এইটার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সচেতনতাটা হচ্ছে রাজনৈতিক নেতৃত্ব ছাড়া দেশ আগাবে না। রাজনীতিবিদরাই করবেন। রাজনীতিবিদদের হাতে যতক্ষণ পর্যন্ত রাজনীতি থাকবে ততক্ষণই পর্যন্তই বা তখন থেকেই কিন্তু দেশ আগাবে। আমাদের যে আজকে গণতন্ত্রের যে ভঙ্গুর অবস্থা, এটার জন্য প্রধানত দায়ী রাজনীতিটা রাজনীতিবিদদের হাতে নেই, ব্যবসায়িক শ্রেণীর হাতে চলে গেছে, অবসরপ্রাপ্ত আমলাদের হাতে চলে গেছে, মানে বিভিন্ন শ্রেণীর কাছে চলে গেছে। অথচ যদি এই রাজনীতিটা রাজনীতিবিদদের হাতে থাকতো তাহলে দেশের গণতন্ত্রের উন্নয়ন, সংসদীয় ব্যবস্থার উন্নতি সবকিছুই হতো। কাজেই এই নির্বাচন সুষ্ঠু করতে গেলে দেশের সুষ্ঠু রাজনীতির জন্য রাজনীতিবিদদেরই মুখ্য ভূমিকা পালন করতে হবে এবং তারাই হচ্ছেন রাষ্ট্রের নিয়ন্ত্রক। ধন্যবাদ জনাব শঙ্কর মৈত্র আপনার মূল্যবান মতামতের জন্য। আমরা আজকের এই পর্যন্তই। আমার বাংলার স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের এই পর্যন্তই মুখোমুখি। আগামীতে আবার দেখা হবে অন্য কোনো গেস্ট বা অতিথিকে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ আপনারা আমার বাংলা দেখতে থাকুন। আপনাদেরকে অনেক ধন্যবাদ।